চিত্তচিরে চৈত্র মাস। পর্ব সংখ্যা ১। লেখনীতে মম সাহা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। চাঁদনি আপার দেবর আমার বুকে হাত দিয়েছে। আপা, আমি খুব ব্যথা পেয়েছি জানো। কি বিশ্রী ছোঁয়া। ৭ বছর বয়সী ছোট বোনের মুখে এমন বিশ্রী একটা কথা শুনতে শরীরটা শিরশির করে কেঁপে উঠল চিত্রার। ঘমার্তক মুখখানা লাল বর্ণ ধারণ করল। বোনের দিকে দৃষ্টি দিতেই দেখল ছোট্ট মেয়েটা কেমন ভয়ে গুটিসুটি মেরে আছে। তাড়াতাড়ি বোনকে নিজের দুহাতে আগলে নিল সে। হতবম্ব কণ্ঠে বলল, দেখি তো আমার চেরি সোনা, জামাটা একটু সরাও, আপা একটু দেখি। সবচেয়ে নিকটতম ভরসার স্থান পেয়ে মেয়েটা নির্দ্বিধায় জামা সরালো। জামা সরাতে আটকে উঠল চিত্রা। কেমন লাল হয়ে গেছে মেয়েটার সাদা ধবধবে চামড়াটা। কি ভীষণ বিশ্রীভাবেই না ছুঁয়েছে এতটুকু বাচ্চাটাকে। ভাবতেই ঘৃণায় টইটুম্বুর হয়ে গেল চিত্রার শরীরের প্রতিটা শিরা উপশিরা। ক্ষেপে উঠল সে। অথচ বাড়ি ভর্তি এত মানুষ, ঝোঁকের বসে কিছু করে বসলে তার খেসারত না আবার ছোট চেরিকে দিতে হয়। বিরক্তি রাগ দুটোই অনুভূতি মিলেমিশে একাকার হয়ে যেন আন্দোলন শুরু হলো চিত্রার মস্তিষ্কে। তখন বাহির থেকে তার ডাক পড়ল। আজ তার বড় বোন চাঁদনির গর্ভকালীন সময়ে ৭ মাস পূর্ণ হওয়ায় ছোটখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে চাঁদনির শ্বশুরবাড়ির লোকজনও এসেছে। অবশ্য তার আপন বড় বোন চাঁদনি না, তার বড় চাচার মেয়ে হলো চাঁদনি আপা। আর ছোট্ট চেরিও তার আপন বোন না, তার ছোট চাচার মেয়ে হলো চেরি। চেরির পূর্ণ নাম হলো তোফা, কিন্তু আদর করে সবাই বাচ্চাটাকে চেরি বলে। আর মেয়েটা চেরি ফলের মতোই সুন্দর, আদুরে গোলগাল। তাই তো এতটুকু বাচ্চাও আজ এত বাজে ছোঁয়ার শিকার হলো। চিত্রার পরিবারটা বেশ বড় পরিবার বলা যায়। চিত্রার মা বাবা, বড় চাচা চাচি, ছোট চাচা চাচি, চিত্রার আপন বড় ভাই তুহিন, বড় চাচার ছেলে দুজন, দিহান আর তিশান, ফুপি আর ফুপির একমাত্র ছেলে, বাড়ির সবচেয়ে ছোট সদস্য অনয়, চেরি যে চিত্রার বড় বোন, ওহি আপা, এবং চিত্রা নিজে। চাঁদনিও বড় চাচার মেয়ে, কিন্তু তার বিয়ে হয়ে গেছে বিধায় তাকে এই পরিবারের দলে আর টানা হয় না, কারণ সে এখন অন্য ঘরের। একমাত্র চাঁদনির বিয়ে হওয়ার ফলে এত বড় পরিবারের একজন সদস্য সংখ্যা কমেছে। আপা, আম্মু শুনলে তো আমায় বকবে, তাই না? আম্মু তো বলে দুষ্টুমি না করতে, এত অচেনা কারোর সাথে না খেলতে। আমি কিভাবে জানবো ওই ভাইটা আমাকে চকলেটের কথা বলে এমন ব্যথা দিবে? আমি আর দুষ্টুমি করব না আপা। চেরির এমন অসহায়ত্ব দেখে বুক ভার করে কান্না এলো চিত্রার। বয়সন্ধির বয়স তো, তাই আবেগী স্রোতে কান্নাটাই আসে প্রথমে। কিন্তু সে কাঁদবে না মেয়েটার সামনে, তাহলে মেয়েটা আরো বেশি ভয় পেয়ে যাবে। কণ্ঠনালীতে আটকে থাকা কান্নার স্রোতটা গিলে ফেলল চিত্রা। খুব কষ্টে মুখে হাসি হাসি ভাব ফুটিয়ে তুলে বলল, কেন খেলবে না তুমি? হ্যাঁ, অবশ্যই খেলবা। আপা আছে না তোমার সাথে, কেউ কিছু করবে না। আর দেখো, তুমি কেবল ওই পচা ভাড়াটার রুমের সামনে আর যাবে না, কেমন? মনে থাকবে তো? অবুজ চেরি ডানে বামে মাথা নাড়ল। কি নিষ্পাপ ছোট্ট মুখখানা, টানা টানা মায়া মায়া দুটি চোখ বাচ্চাটার। অনেক ফর্সা, আর স্বাস্থ্য ভালো হওয়ায় ভীষণ আদুরে লাগে মেয়েটাকে। আর এই ছোট্ট মেয়েটার শরীরে হাত দিতে নাকি বাঁধেনি ওই লোকটার। কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে, এত সহজে তো ছাড়া যাবে না অসভ্যটাকে। বোনের মুখখানা ধুইয়ে দিয়ে সুন্দর করে চুলগুলো বেঁধে দেয় চিত্রা। কান্না করতে করতে লাল হয়ে গেছে বাচ্চাটার মুখ। পারে না যেন বুকে সবটুকু স্নেহ ঢেলে দেয় মেয়েটার তারে। চেরিকে তৈরি করিয়ে নিয়ে চিত্রা নিজেও গোসল করে এলো। মাত্রই কলেজ থেকে এসেছে সে। সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তার, তাই এখন নির্বাচনী পরীক্ষার অনুষ্ঠিত হচ্ছে কলেজে। সেই সুবিধার্থে বাড়িতে অনুষ্ঠান থাকা সত্ত্বেও তাকে কলেজে যেতে হয়েছিল। সে অবশ্য তত উন্নত শ্রেণীর ছাত্রী না, কোনো মতে চলনসই রেজাল্ট হলে সে সন্তুষ্ট। ভাদ্রের উত্তপ্ত গরমের পরিবেশটা ঘামাত্মক। আর আচ্ছা, আমি এই উচ্চারণটা কি ঠিক করছি নাকি আমি বুঝতে পারছি না, ঘর্মাত্মক না ঘামাত্মক আমি বুঝতে পারছি না। যাই হোক, তোমরা একটু একটু জিনিসটা ম্যানেজ করে নিও। আর সেই সময় দিয়ে এসে হুট করে এমন ঘটনার সম্মুখীন হওয়াতে বিরক্তিতে তেতোভাবে চলে এলো তার শরীরে। গোসল করায় আপাতত কিছুটা শান্তি মিলেছে। গোসল করে লাল টকটকে একটা থ্রি পিস পরল চিত্রা। অতঃপর চেরির হাত ধরে বাড়ির বাগানের দিকে এগিয়ে গেল। মূলত অনুষ্ঠানটা সেখানেই। বিরাট আয়োজন করা হয়েছে চাঁদনির জন্য। কত রকমের খাবারের যে আয়োজন করা হয়েছে তার হিসাব করেও শেষ করা যাবে না যেন। চিত্রা ছুটে এসে ধপ করে তার আপুর পাশ ঘেঁষে বসে পড়ল।
চিত্রাকে দেখে ভারী পেটের গোলগাল ফর্সা ধবধবে চাঁদনি মুচকি হাসল। বাম গালটা টেনে দিয়ে বলল, কই ছিলি চিতাবাঘ? এতক্ষণ লাগিয়ে কি পরীক্ষা দিচ্ছিস শুনি? পরীক্ষাতে তো এত সিরিয়াস নেওয়ার মেয়ে তুই না। কি ব্যাপার শুনি? বড় আপার দিকে আর চোখে তাকিয়ে মুখ বাঁকালো চিত্রা। বেশ ভাব নিয়েই বলল, তোমাদের মতো জজ ব্যারিস্টার হওয়ার মতো ছাত্রী হয়তো না, তাই বলে পাশ মার্কটা তুলবো না? বাবাকে তো চেনো, ফেল করার অপরাধে আবার জেলে দিয়ে দেয়। নিজের ক্ষমতার যে দাপট দেখায়। চিত্রার কথায় হাসলো চাঁদনি। মেয়েটা তার বাবাকে তেমন পছন্দ করে না বলা যায়, বেশ ভয় পায়। একমাত্র নিজের বাবাকে ছাড়া পুরো পৃথিবীটাকে উত্ত্যক্ত করার ক্ষমতা ওর আছে। বাবার সাথে ওর যে শীতল একটা যুদ্ধ প্রতিনিয়ত হয় তা সবারই জানা আছে। তবুও নিজের বাবাকে তো আর এমন কথা বলা শোভা পায় না। সেই জন্যই চাঁদনি চোখ রাঙালো, ছোট্ট ধমক দিয়ে বলল, এমন বলে না চিতাবাঘ, তুই না ভদ্র মেয়ে। হ্যাঁ, আমি কি তার অস্বীকার করছি? ভদ্র বলেই তো পিছে পিছে বলছি, অভদ্র হলে তো মুখের সামনেই বলতাম। কথাটা বলেই ফিসলে হাসলো চিত্রা। চাঁদনিও চেয়ে রাগে রাগে মুখ করে রাখতে পারল না। চিত্রাটা এমনই, যেখানে থাকবে সেখানেই হাসির মেলা বসবে। চাঁদনি আর চিত্রার কথার মাঝে চোখের গোল চশমা ঠেলতে ঠেলতে হরেক পদের ভাজার থালা নিয়ে উপস্থিত হলো ওহি। ঘাড় অব্দি চুলগুলো গরমে বেশ বিরক্ত করছে তাকে। ওহির মুখমণ্ডলে একটা নিষ্পাপ নিষ্পাপ ভাব থাকে সবসময়। আর মেয়েটা বেশ গম্ভীরও। বড় পিতলের থালার মাঝে 7 রকমের ভাজি। ভারী থালাটা চাঁদনির সামনে রেখে ক্লান্ত হলো সে। সব খাবার আপাতত চলে এসেছে। থালাটা রেখে ওড়না দিয়ে নিজের মুখটা মুছল ওহি। চেরিকে নিজের দিকে টেনে নিয়ে ছোট্ট কণ্ঠে বলল, তোমার খিদে লেগেছে চেরি? আপা কি তোমাকে খাবার খাইয়ে দিবে? ছোট্ট চেরি ওহির কোমরের দিকের জামা আঁকড়ে ডানে বামে মাথা নাড়িয়ে বলল, বড় আপার খাওয়া হোক, তারপর আমি খাবো। চিচ্চা আপা খাইয়ে দেবে। চেরির কথাটা ভালো লাগলো না ওহির। বিরক্তিতে নাক মুখ কুঁচকে বলল, তোমার চিচ্চা আপা নিজেই নিজের খাবার খেতে পারে নাকি যে তোমাকে খাইয়ে দেবে? ওহির কথায় মুখ ভেংসি কাটল চিত্রা। চেরির দিকে তাকিয়ে মুখ ফুলিয়ে বলল, তোমার মেজো আপা অনেক খেতে পারে বুঝলা, তাই তেমন কাঠির লাহান শুকনা। এই চিত্রা, কেমন ভাষার ব্যবহার করিস বাড়িতে? তোর সাথে থেকে চেরিও এসব শিখে। ওহির নাক মুখ ছিটকানো কথায় ফিক করে হেসে দিল চিত্রা। হাসতে হাসতেই বলল, ছোট আপা, তুমি তো শিক্ষক হবে তাই না? তোমার সাথে পারফেক্ট মানাবে সেই পেশা। এখনই তোমার মাঝে একটা মাস্টারিনী মাস্টারিনী ভাব আছে। সমস্যা নাই, তুমি আমাদের দিয়ে প্রথম প্র্যাকটিসটা করতে পারো, আমরা মাইন্ড করব না। চিচ্চার কথার তালে চাঁদনিও হাসল। ওহি কপাল কুঁচকে দাঁড়িয়ে রইল উত্তরবিহীন। চিচ্চার সাথে কথা বলাটা একটা বোকামি। আর ওহি বরাবরই নিজেকে ভীষণ চালাক দাবি করে। পুরো বাগান ভর্তি নিজেদের বাড়ির মানুষই গিজগিজ করছে। মাত্রই অনুষ্ঠান শুরু হবে। হুট করে কোট প্যান্ট পরা চাঁদনির দেবরটা হাজির হলো। ধপ করে বসে পড়ল চিত্রার পাশে। তাকে দেখতেই গুটি খেয়ে গেল ছোট্ট চেরি। চিত্রারও হাসি হাসি মুখে অমাবস্যা নামলো। মুখ আধার করে সে চাঁদনির পাশ থেকে উঠে চেরির সাথে দাঁড়ালো। চাঁদনির দেবর মাহিন সবার দিকে তাকিয়ে কেমন হাসলো। গদগদ কণ্ঠে চিত্রার উদ্দেশ্যে বলল, আরে আরে বেয়ান সাহেবা, উঠে পড়লেন যে? আমার পাশে বসলে কি ক্ষয় হয়ে যাবে নাকি শরীর? চিত্রা মুখ বাঁকালো, অন্যদিকে তাকিয়ে বলল, আপনার তো অনেক কারেন্ট, যদি শক খেয়ে যায়। চাঁদনি কোনো মতে নিজের হাসি মুখ বজায় রাখলো। বোনের এমন ভঙ্গির কথা যে তার পছন্দ হয়নি সেটা প্রকাশ না করার আপ্রাণ চেষ্টা চালালো। চিত্রার বড় ভাই তুহিন এগিয়ে এলো বোনের দিকে। বেশ গম্ভীর স্বরে বলল, চিত্রা, যা ছাদে যা তো একটু। ছাদে মরিচ গাছ থেকে কালো কালো কয়েকটা মরিচ তুলে আন। জানিস না, চাঁদনিটা মরিচের ঘ্রাণ পেলে খুশি হয়ে যায়। যা, নিয়ে আয়। ভাইজান, বড় আপার পেটের ছোট্ট বাবুটাকে ঝাল খেতে পারবে? চেরির প্রশ্নে হাসল তুহিন। মাথায় আদুরে হাত বুলিয়ে বলল, হ্যাঁ, খেতে পারবে চেরি। ও তো খুব সাহসী বাবু, তাই পারবে। ঝাল না খেলে বড় হবে কিভাবে? ঝাল না খেলে বড় হওয়া যায় না বুঝি? এই জন্যই কি বাহার ভাই এত এত ঝাল খায়? তাই তো বলি, বাহার ভাই অত বড় কেন? তুহিন মিষ্টি হেসে চেরির গাল টেনে দিল, অতঃপর চোখের ইশারায় চিচ্চাকে মরিচ আনার তাগিদা দিল। যেই না চিচ্চা যেতে নিবে, তন্মধ্যেই চিচ্চার বড় চাচি হাজির হয়। ব্যতিব্যস্ত কণ্ঠে বলে, আহা, দুপুর হয়ে এলো যে, অনুষ্ঠান শুরু করতে হবে। চিত্রা, মা যা তো বাহার ভাইকে ডেকে আন। এক দৌড়ে যাবি, আবার এক দৌড়ে আসবি, যা। চিত্রা মাথা দুলিয়ে ছুট লাগালো ছাদের দিকে।
তবে যাওয়ার আগে চেরিকে ছোট আপার সাথে থাকার নির্দেশ দিয়ে গেল। ছাদে টুকটাক সবজি গাছের পাশাপাশি অনেক রকমের ফুল গাছে অবস্থিত। বিভিন্ন ধরনের ফুল সংগ্রহ করাই যেন চিত্রার কাজ। তার ভীষণ ভালো লাগে এই কাজ করতে। তাই তো ছাদে প্রবেশ করার সাথে সাথে পা বাড়ালো ফুল গাছগুলোর দিকে। কয়েকদিন আগে ৩টি নতুন ফুল গাছের চারা গাছ লাগিয়েছিল। আজ সবগুলোরই কি সুন্দর হাসি হাসি ফুটন্ত মুখ দেখা যাচ্ছে। চিত্রা মুগ্ধতা সামলাতে না পেরে পত্রলেখা, মৌসন্ধ্যা আর রঙ্গন ফুলের গাছ থেকে একটা একটা করে ফুল ছিঁড়ে নিল। এই ফুলের গাছগুলো তত সহজলভ্য নয়। কিছুদিন আগে যখন সে এই ৩টে ফুলের গাছের জন্য হা হতাশ করেছিল, তখনই ছাদে দেখা যায় এই ফুলের গাছ। চিত্রা জানে ভাইজান বা বড় চাচা ছাড়া কেউ এই কাজ করবে না। কারণ তারা দুজনই চিত্রার সকল আবদার পূরণ করার জন্য সর্বদা সচেষ্ট থাকে। আর চিত্রার আবদারটাও যেন তাদের কাছেই। আনমনে ফুলগুলো মাথায় গুজতেই পেছন থেকে ভরাট পুরুষালী কণ্ঠ ভেসে এলো। এই মেয়ে, ফুল ছিঁড়ছ কেন? গাছের ফুল গাছেই শোভা পায়, তাকে ছিঁড়ে নিজের চুলে গোজার মধ্যে কোনো মহত্ব নেই। গম্ভীর পুরুষালী কণ্ঠে এমন ধমকের বিরক্ত হলো চিত্রা। সে বিরক্ত ভাব কপাল কুঁচকে ঝেড়ে ফেলে বলল, গাছটা কি আপনার? গাছটা কি তোমার? তোমারও তো না। গাছটা বর্তমানে যেখানে অবস্থানরত, যে মাটির ওপর দাঁড়িয়ে আছে, গাছটা এখন তার। লোকটা যে বরাবরই যুক্তিতে পারদর্শী, চিত্রা তা জানে। তাই এই গম্ভীর মানবকে বিব্রত বোধ করাতে কুটিল হাসি হেসে বলল, তাহলে আপনিও তো আমার বাড়িতে অবস্থান করছেন, তাহলে আপনি কি আমার? ছেলেটা হাসল। চিত্রার মাথায় যে অসৎ বুদ্ধির ছড়াছড়ি, সেটা তার ভালোই জানা আছে। তাই দু আঙুলের মাঝে সিগারেটটার শেষ টান দিয়ে ধোঁয়াগুলো আকাশের পানে উড়িয়ে কেমন সতর্ক কণ্ঠে বলল, আমায় জ্বালাতে এসো না মেয়ে, নিজেই জ্বলে যাবে। চিত্রা মুখ ভেঙচি কাটল, গোমরা মুখে বলল, নিচে আপার অনুষ্ঠান শুরুর পর্যায়ে, আপনাকে ডাকছে বড় চাচি। আমি গিয়ে কি করব? তোমার আপা কিভাবে এত খাবার খাই সেটা দেখব? চিত্রার পারদে পারদে বিরক্তের ভাব বাড়ল। মরিচ গাছের দিকে যেতে যেতে বলল, একদম আপনার গা ছাড়া ভাব আমায় দেখাবেন না। যেতে মন চাইলে যাবেন, না হয় যাবেন না। অনুষ্ঠান তো আর আমার না যে আপনার হাতে পায়ে ধরে নিয়ে যাব। আর তাছাড়া আপনি তো সবসময় বাসায় থাকেন না, আজ আসেন বলেই ডাকছে। আমি গেলে তো তোমার হিটলার বাপ নাক মুখ কুচকাবে। যাই, একটু ওনার শিরায় উপর শিরায় বিরক্তি ছড়িয়ে আসি। চিত্রার কোনো উত্তর দিল না। মরিচ গাছের দিকে এগিয়ে গেল সে। লোকটার বার্নডুলে ছন্নছাড়া ভাবটা ঠিক পছন্দ না তার। বাপ মেয়ের এই দিকে ভীষণ মিল। দুজনেই এই ছেলেকে দেখতে পারে না। বাহারের ধপাধপ চলে যাওয়ার শব্দ শোনা গেল। যেতে যেতে বলল, শোনো মেয়ে, আমি ছুঁয়ে দিলে পরে অকারণেই যাবে ঝরে, গলে যেন সে বরফ গলে না। আচ্ছা, আমি একটু সুর দিয়ে বলি। ঠিক আছে, আমার খুব মন যাচ্ছে এই গানটা একটু সুর দিতে। তোমরা আবার কেউ মাইন্ড করো না, বুঝছো? আমি ছুঁয়ে দিলে পরে অকারণে যাবে ঝরে, গলে যেন সে বরফ গলে না। ঠিক আছে? খুব মজা পাইলাম কিন্তু আমি। চিত্রা তাকিয়ে রইল লোকটার দিকে। শ্যামলা ছিপছিপে গড়নের লোকটার এমন ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো যেন বয়সন্ধির আকর্ষণ। মাথা ভর্তি ঝাঁকড়া চুলগুলো কেমন হেলে দুলে পড়ছে। সিগারেট ফুকে যাওয়া পোড়া ঠোঁটটাও যেন আরেক প্রকারের মাদকতা আছে। পুড়ে যাওয়া গাঢ় খয়েরি রঙের ঠোঁটটাকে বহুরূপী ডালিয়া মনে হয়। চিত্রার ভাবনার মাঝে নিচ থেকে হইচই ভেসে এলো। চিত্রা দৌড়ে ছাদের কার্নিশে ঘেঁষে নিচে তাকাতেই দেখলো মাহিন গাল ধরে দাঁড়িয়ে আছে। আর তার সামনেই বেশ গাছাড়া ভাব নিয়ে দুহাত পকেটে গুজে দাঁড়িয়ে আছে বাহার। উপ, সত্যিই লোকটা জ্বালিয়ে দেবে একদিন।